আমাদের তড়িৎ রসায়নের ক্লাস। তো ক্লাসে যা যা লেখানো হবে ওইগুলো থেকে ইনশাল্লাহ মোটামুটি খুব ভালোভাবে কমন পড়ার চান্স আছে। আর তড়িৎ রসায়ন খুবই সহজ একটা চ্যাপ্টার, কঠিন মনে হলে এটা তেমন কঠিন না, জাস্ট একটু করে মনোযোগ দিয়ে যদি পড়া হয় তাহলে কোনো প্রবলেম হবে না। তো আমরা যদি প্রথমে টপিক শুরু করি, তড়িৎ রসায়নের প্রথম টপিক আমরা শুরু করব তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ। এখন তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ সংজ্ঞা যে কোনো জায়গা থেকে পড়ে নেওয়া যাবে, আমি জাস্ট এভাবে মুখে বলতেছি। বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করা হলে যে রাসায়নিক পরিবর্তন হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য, এটার মধ্যে দিয়ে তড়িৎ চালনা করা হলে যে রাসায়নিক পরিবর্তনটা হয়, তড়িৎ চালনা করবে এরপরে রাসায়নিক পরিবর্তন হবে, ওইটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তো আমরা একটু ডিপলি বোঝার ট্রাই করলে, এই একটা পাত্র, দুইটা দণ্ড, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। এখন এখানে কনফিউশনের একটা ব্যাপার থাকতে পারে যে আমরা নর্মালি অ্যানোড জানি নেগেটিভ, ক্যাথোড জানি পজিটিভ, কিন্তু এখানে অ্যানোড হয়ে গেল পজিটিভ, ক্যাথোড হয়ে গেল নেগেটিভ। কারণ কি? এখানে উল্টা কারণ। আমরা যে সামনে যায় পড়ব তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষে আবার যেভাবে আছে অ্যানোড মানে নেগেটিভ, ক্যাথোড মানে পজিটিভ, ওইটা ওইভাবে আছে। এখন এখানে উল্টা হওয়ার কারণ কি? আমরা এভাবে আমাদের বাস্তবিক জীবনে নর্মালি যে জিনিসটা করি, যে কোনো কিছু থেকে প্রসেসিং করার মাধ্যমে আমরা তড়িৎ উৎপন্ন করি, ওই সময় যে জিনিসটা হয় ওইটাতে অ্যানোড মানে নেগেটিভ, ক্যাথোড মানে পজিটিভ থাকে, এবং এটাই ঠিক আছে। কিন্তু এই তড়িৎ বিশ্লেষণে আমরা যেটা করি, সংজ্ঞাতে যেটা বলছে, দ্রবীভূত বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে আমরা আগে তড়িৎ চালনা করি, এরপরে বিশ্লেষিত হয়। অন্যান্য জিনিস থেকে প্রসেসিংয়ের মাধ্যমে আমরা তড়িৎ উৎপন্ন করি, ওইটাতে অ্যানোড মানে নেগেটিভ, ক্যাথোড মানে পজিটিভ থাকে। আর তড়িৎ বিশ্লেষণে যেটা হয়, আমরা এখানে অ্যাপ্লাই করি, করার পরে আমাদের তড়িৎ বিশ্লেষণটা হয়, যার কারণে এখানে ব্যাপারটা একটু উল্টা হয়েছে। যাই হোক, এখন আমরা বিশ্লেষণটা বুঝবো। ধরি এখানে দ্রবীভূত একটা পদার্থ আছে, পদার্থটা হচ্ছে CaCl2। আর আরেকটা জিনিস সবসময় মনে রাখতে হবে, অ্যানোডে হবে সবসময় জারণ, ক্যাথোডে সবসময় বিজারণ। এটাতে কোনো নাই, উল্টাপাল্টা কিছু নাই। তড়িৎ বিশ্লেষণ হোক আর তড়িৎ রাসায়নিক হোক, অ্যানোডে জারণ হবে, ক্যাথোডে বিজারণ সবসময়। আর জারণ মানে ছাড়ন, এটা জানার কথা, সবাই জানে, অর্থাৎ ইলেকট্রন ছাড়বে। আর ক্যাথোড মানে বিজারণ, ইলেকট্রন। জারণ মানে ছাড়ন, এটা মনে রাখলে ক্যাথোড মানে বিজারণ, ইলেকট্রন গ্রহণ করবে, এটা নর্মালি মনে থাকবে। আর তড়িৎ রসায়নের প্রত্যেকটা অঙ্কতে জারণ বিজারণ হবে আয়নের। আবারও বলতেছি, এটা মনে রাখতেই হবে, তড়িৎ রসায়নের প্রত্যেকটা অঙ্কে জারণ বিজারণ হবে আমাদের আয়নের, কারণ না হলে কনফিউশন লাগে যাবে। এটা সামনে আসতেছে, বুঝাবো। এখন CaCl2, এখানে অ্যানোডে হবে জারণ, ক্যাথোডে হবে বিজারণ। এই দুইটা পদার্থ থেকে যেটা ইলেকট্রন ছাড়বে, ঠিক আছে, যেটা ইলেকট্রন ছাড়বে ওইটাই তো জারণ। ইলেকট্রন ছাড়লে মানে তো জারণ। তো জারণ হলে এটা কি, এই যে ক্লোরিন সবসময় মাইনাস হয়, অর্থাৎ ইলেকট্রন ছাড়ে। ইলেকট্রন ছাড়ার কারণে ক্লোরিন মাইনাস হয়, মাইনাস হওয়ার কারণে এখানে এই জারণটা হয়। তো আমরা প্রথমে দিব অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়াতে ক্লোরিন মাইনাস, এই যে আয়নের, সবসময় আয়নের, ক্লোরিন মাইনাস, এটার যুজুনি 1। আর এভাবে যুজুনিতে অনেক ব্যাস লাগে যে ক্যালসিয়াম কয়টা ইলেকট্রন ছাড়বে, ক্লোরিন কয়টা ইলেকট্রন ছাড়বে, অ্যালুমিনিয়াম কয়টা ছাড়বে। এটার জন্য আমার কাছে একটা লিস্ট আছে, লিস্টটা আমি দিয়ে দিব মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে, ওইখান থেকে দেখে নিলে হবে। আর নর্মালি যদি কেমিস্ট্রিতে মোটামুটিও ভালো হয়, আমরা তো এমনি নর্মালি জানি যে ক্লোরিন মাইনাস, Ca2+, এগুলো তো জানাই যায়। তবু আমি লিস্ট দিয়ে দেবো, যেগুলো আনকমন ওইগুলো দেখে নিবা। তো Cl মাইনাস দুইটা ইলেকট্রন ছাইরা Cl2 হয়। ক্লোরিন কখনো একক হইতে পারে না, এটা জানা কথা। ক্লোরিন হইলে সবসময় 2 হবে।
এখন আচ্ছা, প্রথমে এখানে ই মাইনাস হবে, এই টুটা নাই, ভুলে লিখে বলছি এই টু নাই। এখন ক্লোরিন যেহেতু Cl2, এখন এখানে ইলেকট্রন গেল একটা, এখানে Cl মাইনাস একটা, তো এখানে ক্লোরিন দুইটা, তার মানে অবশ্যই আমাদের সমতা করতে হবে, সমতা না করলে অঙ্কতে ঝামেলা হবে। তো আমরা পরে এখানে 2 দিব, ক্লোরিনের এখানে 2 দিব, দুইটা ক্লোরিন মাইনাস থেকে দুইটা ইলেকট্রন গেছে, যার পরে Cl2 উৎপন্ন হয়েছে। এখানে তাও আমি কনফিউশন আরও একটু দূর করে দিতেছি। ক্লোরিনের তো পারমাণবিক সংখ্যা 17, তো ক্লোরিনটা মাইনাস হয় কিসের কারণে? নিষ্ক্রিয় গ্যাস আর্গনের কাঠামো অর্জন করার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে Cl মাইনাস হয়। তো আমরা তড়িৎ রসায়নের যে আমাদের তড়িৎ রসায়নের যে মূল উদ্দেশ্য বা লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে আয়ন থেকে ধাতুতে নিয়ে যাওয়া। তো এখানে ক্লোরিন মাইনাস আছে, তো এখান থেকে আমরা একটা ইলেকট্রন সরানোর কারণে আমরা ক্লোরিন ধাতুতে নিয়ে গেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যদি প্লাস থাকতো আমরা ইলেকট্রন ঢুকাই দিতাম, যেটা সামনে হইতেছে ক্যাথোড বিক্রিয়া। তো ক্যাথোডে বিক্রিয়া যদি আমরা দেখাই, ক্যালসিয়ামের যোজনী 2, অর্থাৎ ক্যালসিয়াম দুইটি ইলেকট্রন ছাড়ে Ca2+, ছাড়ে বলতে এখানে ছাইরা 2+ আয়ন হয়। এই 2+ আয়নটা আমরা এখানে বসাইছি, কিন্তু আমরা যদি ধাতুতে নিতে চাই তাহলে আমাদের যোগ করতে হবে দুইটা ইলেকট্রন, যোগ করলে এটা হবে ক্যালসিয়াম। তো এটা ছিল আমাদের তড়িৎ বিশ্লেষণের মেইন পার্টই হচ্ছে এইটা, ঠিক আছে? ক্লোরিনের আয়ন আমরা একটা ইলেকট্রন সরাই দেওয়ার কারণে ক্লোরিন 2 হয়েছে, তারপরে সমতা করছি Ca2+ আয়ন। এখান থেকে যদি আমরা ধাতুতে নিতে চাই তাহলে Ca2+ কে আমরা মিনিমাইজ করতে হলে আমাদেরকে দুইটা ইলেকট্রন দিতে হবে, তাহলে 2+ আর দুইটা মাইনাস মিলে মিনিমাইজ হয়ে Ca হবে। এটা হলো আমাদের তড়িৎ রসায়নের তড়িৎ বিশ্লেষণের যে পার্টটা, ঠিক আছে? তারপরে আমরা যাব ফ্যারাডের সূত্রতে। ফ্যারাডের সূত্রটা আমরা যে কোনো জায়গা থেকে দেখে নিব, আমি মুখে বলতেছি। বিগলিত বা দ্রবীভূত পদার্থের মধ্য দিয়ে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করা হলে তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত তড়িতের সমানুপাতিক, অর্থাৎ W সমানুপাতিক হবে Q, যতটুকু সঞ্চিত হবে ওইটা প্রবাহিত তড়িতের সমানুপাতিক। আর Q = IT, আমরা জানি Q = IT। তো আমরা লিখতে পারি এই যে এখান থেকে এই দুইটা থেকে আমরা লিখতে পারি W সমানুপাতিক IT। তো সমানুপাতিক চিহ্ন উঠাইতে হলে আমরা এখানে তড়িতের একটা ধ্রুবক আছে, তড়িতের ধ্রুবক দিব তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা Z IT, আর এটা দিয়ে আমরা ম্যাথ করব W = ZIT। এখন আমাদের যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা আছে, এই তুল্যাঙ্কটা বের করার জন্য সূত্র কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z সমান হচ্ছে M/NF। M হচ্ছে পারমাণবিক ভর নরমালি, F মানে হচ্ছে ফ্যারাড ধ্রুবক 96,500, এটা মুখস্থ। F এর মান সবসময় 96,500 কুলম, আর N এর মান হবে হচ্ছে চার্জ সংখ্যা বা যোজনী, নর্মাল কথা। N এর মান হবে চার্জ সংখ্যা বা যোজনী। M তো পারমাণবিক ভর, আমরা জানি পারমাণবিক ভর, ঠিক আছে? তো এবার আমরা ম্যাথের দিকে যাই। আমাদের প্রথম অঙ্ক, 1 নম্বর অঙ্ক, আমি প্রশ্নটা মুখে বলতেছি, তোমরা চাইলে লেখা নিও, আর তাছাড়া আমি তো সাইড নোট দিবই। এখন বলছে যে তুতের জলীয় দ্রবণের মধ্য দিয়ে, তুতের জলীয় দ্রবণ, তার মানে তুতে যেহেতু এখানে বলছে, আমরা নর্মালি আমরা বুঝতে পারি যে এখানে কপারের কথা বলছে, কারণ তুতের জলীয় দ্রবণে আমরা কপারই ইউজ করি। তো তুতের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ, তার মানে I সমান হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর 5 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ 40 মিনিট ধরে প্রবাহিত করা হলো, তার মানে T হচ্ছে 40 মিনিট। তো 40 মিনিটকে যদি আমরা সেকেন্ডে নেই তাহলে কি হবে? 40 × 60
সেকেন্ড গেল। তারপরে আমাদেরকে বলছে যে এমন যদি হয় তাহলে কি পরিমাণ তড়িৎদ্বারে কি পরিমাণ কপার জমা হবে এবং জমাকৃত কপারের পরমাণুর সংখ্যা হিসাব করো। এখন আমরা সূত্র যদি বসাই নর্মালি W = ZI/T। এখন আমরা I এর মান জানি, T এর মানও জানি, আমাদেরকে W বের করতে বলছে, অর্থাৎ তড়িৎদ্বারে কি পরিমাণ কপার জমা হবে ওই পরিমাণটা হচ্ছে আমাদের W = ZI/T। I এর মান জানি, T এর মান জানি, এখন আমাদেরকে বের করতে হবে কি তাইলে Z। তো Z যদি আমরা বের করি, Z এর সূত্র আমরা জানি M/NF। M/NF। এখন M এর মান কত হবে? M এর মান হবে কপারের পারমাণবিক ভর। কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5। NF, N এর মান কত হবে? N এর মান হচ্ছে চার্জ সংখ্যা। এখন কপারের চার্জ কত? কপারের চার্জ হচ্ছে 2, কপার 2+, আমরা জানি 2 × ফ্যারাডে তো আমরা মুখস্থ 96,500 লেখলামই। এখন এখান থেকে যে মানটা আসবে, এখানে মানটা আসে হচ্ছে 0.00 কত আসে জানি 0.000329 0.000329 গ্রাম পার কুলম হইল। এটা গ্রাম পার কুলম কেন? তো বোঝার কথা, পারমাণবিক সংখ্যা গ্রাম আর নিচে তো ফ্যারাডে আছে কুলম, এন এর তো কোনো একক নাই, তো গ্রাম পার কুলম। তো আমরা নর্মাল এখানে যদি ZI/T এর মান বসাই দেই, W = Z এর মান 0.0000329 × 5 × 40 × 60। এখান থেকে যা আসে ওইটাই হবে আমাদের তড়িৎদ্বারে জমাকৃত কপার। এবং এটার মান আসে হচ্ছে 3.948 গ্রাম। এটা হচ্ছে আমাদের কপারের তড়িৎদ্বারে এতটুকু জমা হয়। তো আমাদেরকে এটা শুধু যদি তড়িৎদ্বারে কতটুকু জমা হয়েছে এটা চাই, তার মানে এটাই উত্তর। কিন্তু আমাদেরকে বলছে যে জমাকৃত কপারের পরমাণু সংখ্যা হিসাব করো। তো আমরা জানি যে 63.5 পরমাণুর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23। তার মানে 1 গ্রামে কত থাকে? 3.948 গ্রামে কত থাকে? 3.948 গ্রামে থাকে 6.023 × 10⁻23 × 3.948 ডিভাইডেড বাই হচ্ছে 63.5। এখান থেকে যেটা আসে এটা হচ্ছে আমাদের পরমাণুর সংখ্যা, কপারের জমাকৃত ধাতুর পরমাণুর সংখ্যা। গেল আমাদের প্রথম অঙ্ক। 2 নম্বর অঙ্ক আমরা যদি দেখি, 2 নম্বর অঙ্ক কি বলছে? বলছে H2SO4 মিশ্রিত পানির মধ্যে তড়িৎদ্বারের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করা হলে STP-তে 500 ml হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে বলছে যে প্রবাহিত বিদ্যুৎ চার্জের পরিমাণ কত? ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমাদেরকে বইলা দিছে যে 500 ml STP-তে। তো 500 ml যদি H2 গ্যাসের পরিমাণ হয়, এই 500 ml যদি H2 গ্যাসের পরিমাণ হয়, আমরা এটা লিটারে নিলে হবে 0.5 লিটার। এখন যেহেতু STP-তে বলছে, তো STP-তে আমরা আয়তন কত জানি? 22.4 লিটার না? তা আমরা লিখব 22.4 লিটারে 22.4 লিটারে উৎপন্ন হয় কত? 2 কত হয়, কত যে হয়, হাইড্রোজেনের তো পারমাণবিক ভর 1। আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর কিন্তু নর্মালি 1 জানি, কিন্তু এখানে 1.008, এমনি 1.008, কিন্তু এটার 1ও লেখা যায়, কিন্তু 1.008 লেখাটাই বেটার আপাতত, আর 1 লেখলেও কোনো সমস্যা নাই। এখন আমরা STP-তে জানি যে 22.4 লিটার হচ্ছে প্রমাণ আয়তন। তো এটাতে হাইড্রোজেন গ্যাস কতটুকু উৎপন্ন হয়? প্রমাণ যতটুকু এতটুকু, মানে হাইড্রোজেন গ্যাসের পারমাণবিক ভর যেটা 1.008 এত উৎপন্ন হয়। 22.4 লিটারে উৎপন্ন হয় 1.008 গ্রাম। তো 0.5 লিটারে কত উৎপন্ন হবে? 0.5 লিটারে উৎপন্ন হবে 0.5 লিটারে উৎপন্ন, আচ্ছা সরি একটু প্রবলেম হয়েছে, প্রশ্নটাতে একটু ভুল দেয়া আছে, আমি খেয়াল করি নাই। প্রশ্ন কেন ভুল দিবে? আচ্ছা আবার বলি, H2SO4 মিশ্রিত পানির মধ্য দিয়ে
তড়িৎতারের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করলে এসটিপিতে 500 ml H2 গ্যাস উৎপন্ন হয়। তো প্রবাহিত বিদ্যুৎ চার্জের পরিমাণ অর্থাৎ আমাদেরকে কিউ নির্ণয় করতে হবে। আর আমরা এভাবে নর্মালি জানি ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ। তো এখন কিউ নির্ণয় করতে হলে আমাদেরকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে হবে আর ডাব্লিউর মান বের করতে হবে। এখন প্রথমে আমরা ডাব্লিউর মান বের করব। ডাব্লিউর মান কীভাবে বের করব? আমাদেরকে বলে দেওয়া আছে যে এসটিপিতে 500 ml H2 গ্যাস উৎপন্ন হয়। এখান থেকে আমরা ডাব্লিউর মান বের করতে পারি। ডাব্লিউর মান মানে কি? জমাকৃত ভর। তো উৎপন্ন যেহেতু হয় H2 গ্যাস, যতটুকু উৎপন্ন হয়েছে এতটুকুই জমা হবে। তো 500 ml মানে কি? 0.5 লিটার। 500 ml মানে হচ্ছে 0.5 লিটার। তো আমরা জানি এসটিপিতে প্রমাণ আয়তন হচ্ছে 22.4 লিটার। তো 22.4 লিটারে H2 গ্যাস উৎপন্ন হয়েছে। এখন হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা কত জানি? 1। তো H2 এর পারমাণবিক ভর কত হবে? 2। তবে এমনি হাইড্রোজেনের কিন্তু আসলে পারমাণবিক ভর 1.008, এটারে 1 লেখে। তো আমরা 1.008 দিয়েও করতে পারি, 1 দিয়েও করতে পারি। আমি 1.008 দিয়েই করি। তো 22.4 লিটারে H2 গ্যাস উৎপন্ন হয় কতটুকু? 2 দিয়ে গুণ করলে 1.008 এর 2 দিয়ে গুণ করলে হয় 1.016। 22.4 লিটারে এত, তাহলে 0.5 লিটারে কত হবে? যেহেতু এসটিপিতে 0.5 উৎপন্ন হয়েছে, 0.5 লিটারে হবে 2.016 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 22.4। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে 0.045 এত। ঠিক আছে, তো এটা আসলো। তারপরে আমরা যেটা করব, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা বের করব। জেড ইকুয়াল টু এম বাই এন এফ। আমরা জানি, আমি ডাইরেক্ট লিখতেছি এম বাই এন এফ। এখন জেডের ক্ষেত্রে এম, আমরা জেডের ক্ষেত্রে কিন্তু এম আবার 2 দিয়ে গুণ করাতে কারণ যাবে না, কারণ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিন্তু শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রেই হবে, কারণ এটা যেহেতু একটা ধ্রুবক, আমরা ধ্রুবক মান নিয়ে করব। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1.008, কনফিউশন লাগানো যাবে না কিন্তু। এটার এইচ প্লাস, আয়ন জানি 1, এন এর মান 1। এম বাই এন এফ, এম হলো এন হলো, এফ এর মান 96,500 মুখস্থ মান। এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পর আচ্ছা একটা মান আসবে, আমার খেয়াল নাই, এখান থেকে ক্যালকুলেশন করবো, যে কোনো একটা মান আসবে। তারপরে নর্মালি যা করার, ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি জেড কিউ। ডাব্লিউ ইকুয়াল টু কিন্তু জেড আইটি আমরা জানি, কিউ ইকুয়াল টু আইটি। তো আইটি এর পরিবর্তে আমরা কিউ লিখতে পারি, যেহেতু আমরা চার্জ নির্ণয় করব। তো কিউ মানে কি? ডাব্লিউ বাই জেড। ডাব্লিউ মান আমরা বের করছি, জেড এর মানও আমরা বের করব এখানে ক্যালকুলেশন করার পরে। তারপরে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের চার্জ সংখ্যা। একটু বেশি আসবে, ঘাবড়ানো কিছু না, যে এত বেশি আবার চার্জ হয় কীভাবে। যত বেশি হোক কোনো সমস্যা নেই, মান যেটা আসে এটাই। ক্যালকুলেশন তো আমাদের ঠিক আছে। তো এখানে ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি দিয়ে অঙ্ক, এই 2 টাইপের অঙ্কই আছে, যে কতটুকু জমা হবে। এই প্রথম অঙ্ক যেটা করাইছি এত মিনিট ধরে চালনা করলে, আর হচ্ছে এই একটা অঙ্ক, এই 2 টাইপের অঙ্কই ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি দিয়ে আছে। তো এরপরে আমরা যাব তড়িৎ রাসায়নিক কোষে। আমরা আসি এখন তড়িৎ রাসায়নিক কোষে। তড়িৎ রাসায়নিক কোষ, বা এটাকে ড্যানিয়েল কোষও বলা হয়। তড়িৎ রাসায়নিক কোষ বা ড্যানিয়েল কোষ। এখানে ড্যানিয়েল কোষের ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ একটা পাত্রের মধ্যে 2টা দণ্ড রাখছি, কিন্তু এখানে 2টা পাত্রে 2টা দণ্ড থাকবে এবং অ্যানোড ঋণাত্মক, ক্যাথোড পজিটিভ। এখানে নর্মালি যেমনি আছে এমনি, এখানে আর কোনো কনফিউশন কিছু নেই। তো আমরা 2টা পাত্র নেই, এই একটা পাত্র, এই একটা পাত্র। এটা হবে আমাদের অ্যানোড, পাশাপাশি নেগেটিভ। এটাতে থাকবে হচ্ছে আমাদের ক্যাথোড, পাশাপাশি পজিটিভ। আর এই 2টা জিনিস একটা লবণ সেতু দিয়ে আটকানো থাকবে। এই যেটা হচ্ছে আমাদের লবণ সেতু। এখন আগের কথায় নর্মালি অ্যানোডে জারণ হবে, জারণ মানে ছারণ, ক্যাথোড হবে বিজারণ। ঠিক আছে, তো আমরা 2টাতে 2টা পদার্থ নিব, অর্থাৎ 2টা দ্রবণ।
ধরি আমরা এখানে নিলাম জিঙ্ক সালফেট, এখানে নিলাম কপার সালফেট, সব কিছু একই, জাস্ট এখানে মানে জিনিসটা নর্মাল, ওইটাতে প্যাঁচা ছিল, ওইটা উল্টা ছিল, এখানে জিনিসটা নর্মাল হয়ে গেছে। তো জিঙ্ক সালফেট আর কপার সালফেট যদি নেয় আমাদেরকে দণ্ড ওই ধরনের নিতে হবে। জিঙ্ক সালফেট নিলে আমরা নিব এখানে জিঙ্ক দণ্ড, কপার সালফেট নিলে আমরা এখানে নিব কপার দণ্ড। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বিক্রিয়াটা যেটা হবে, ধরি যে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, প্রথমে আমরা অ্যানোড ধরব, অ্যানোড অর্ধকোষ, অর্ধকোষে আমরা যদি প্রথমে দেখি এখানে কি হয়েছে, অ্যানোডে হয়েছে জারণ, অ্যানোড মানে জারণ। তো জারণ যদি হয়ে থাকে, জিঙ্কে জারণ হয়েছে অর্থাৎ জিঙ্ক ইলেকট্রন ছাড়বে। তো জিঙ্ক কয়টা ইলেকট্রন ছাড়ে আমরা জানি Zn2+, জিঙ্ক যদি 2টা ইলেকট্রন ছাড়ে তাহলে আমরা এখানে লিখব জিঙ্ক 2+ উৎপন্ন হয়। আর এটার একটি স্টাইল আছে, জারণের স্টাইল হচ্ছে ধাতু থেকে আয়নে গেছে, ধাতু থেকে আয়নে গেছে, তার মানে জিঙ্ক ব্র্যাকেট জিঙ্ক 2+। ঠিক আছে, অ্যানোড অর্ধকোষ, জিঙ্কে জারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে, অ্যানোডে আছে জিঙ্ক, তার মানে জিঙ্কের জারণ ঘটবে। জিঙ্কের আয়ন যোজনী হচ্ছে 2, তার মানে জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন যাবে, জিঙ্ক 2+ উৎপন্ন হবে এবং এটার স্টাইল হবে Zn/Zn2+, অর্থাৎ ধাতু থেকে আয়ন। এবার আসি আমরা ক্যাথোড অর্ধকোষ। ক্যাথোড অর্ধকোষে কপার আছে, কপারে হয় বিজারণ, যেহেতু বিজারণ হয় তাহলে কপার কি করে, কপার 2টা ইলেকট্রন গ্রহণ করে, কপার 2টা ইলেকট্রন গ্রহণ করো, কপার 2+, কপার 2টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার পরে কপার উৎপন্ন হবে। তো এখানে হবে কপার 2+ প্লাস 2টা ইলেকট্রন সমান সমান কপার। এখানে স্টাইলটা কি হবে, কপার 2+ থেকে কপার, অর্থাৎ আয়ন থেকে ধাতু, কপার 2+ থেকে কপার। এখানে কনফিউশন লাগানো যাবে না, অঙ্কতে কিন্তু এভাবে স্টাইল দিয়ে মান দিবে। জিঙ্ক জিঙ্ক 2+, ধাতু থেকে আয়ন তার মানে জারণ, আয়ন থেকে ধাতু তার মানে বিজারণ। আর আমি ক্লিয়ার করে দিতেছি আরও, অ্যানোড যখন বলবে তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে যখন অ্যানোডেরটা বলবে, অ্যানোডেরটা যখন বলবে তখন জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন গেছে, জিঙ্ক 2+ উৎপন্ন হয়েছে, ধাতু থেকে আমরা আয়নে গেছি। ক্যাথোডের ক্ষেত্রে সবসময় আমরা আয়ন থেকে ধাতুতে যাব। তড়িৎ বিশ্লেষণ কোষে যেটা ঘটছে, তড়িৎ বিশ্লেষণ কোষে কিন্তু দুটোটাই আমরা আয়ন থেকে ধাতুতে গেছি, কিন্তু তড়িৎ রাসায়নিক কোষে যখন অ্যানোডের কথা বলবে তখন আমরা ধাতু থেকে আয়নে যাব, যখন ক্যাথোডের কথা বলবে তখন আমরা আয়ন থেকে ধাতুতে যাব। প্যাচ লাগানো যাবে না কিন্তু। ওকে, তারপরে তাহলে আমাদের এটা ছিল বেসিক। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক কোষের বেসিক ছিল এটা। তো আমরা ছোটোখাটো কিছু অঙ্ক করলে এখন আমরা বাকিটা বুঝে যাব। এখন আমরা যে অঙ্ক করব, অঙ্কের তো কিছু নিয়ম আছে, তো আমরা এই নিয়মগুলো আগে দেখে নিব। নিয়ম, অঙ্কের নিয়ম। অঙ্ক কি অঙ্ক দিবে আমাদেরকে, যদি অঙ্ক দেয় তাহলে কোন ধরনের অঙ্ক দিবে? প্রথমে সূত্রটা দেখাই দিই। বলবে যে কোষের তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল নির্ণয় করো, অথবা বলবে ইএমএফ, বলবে কোষের তড়িৎচালক বল, বা বলবে ইএমএফ, বা বলবে কোষ বিভব, বিভব, বা বলবে ই সেল, ই সেল নির্ণয় করো। তো ই সেলের সূত্র কি? ই সেলের সূত্র হচ্ছে ই অফ অ্যানোড, অর্থাৎ অ্যানোডে হয় অক্সিডেশন বা জারণ, প্লাস ই অফ ক্যাথোড, বা ক্যাথোডে হয় রিডাকশন বা বিজারণ, অথবা ই অক্স ই রেড, এতটুকু লিখলেও হবে, এটা কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের সূত্র, ই সেলের সূত্র।
ই অ্যানড ই সেল বলতে এখানে কি নট আছে, ই নট, কারণ ই সেল বলতে আবার আরেকটা বোঝায়, এটা সামনে গেলে বুঝবো। এখানে আপাতত আমরা যেটা দেখব যে ই নট সেল সমান সমান ই নট অ্যানড অক্সিডেশন, ই নট ক্যাথোড রিডাকশন। এখন আমরা শিখব নিয়মগুলা। 1 নাম্বার নিয়ম, যদি দুইটা জারণ বিভবের মান দেয়া থাকে, যদি দুটি, আচ্ছা আমি না লিখি পরে লেট হয়ে যাব, আমি বলি তুমি তুইলা নাও। যদি দুটি জারণ বিভবের মান দেয়া থাকে তবে বড় মানটিকে ধরতে হবে অ্যানোড। আবারও বলতেছি, যদি দুটি জারণ বিভবের মান দেয়া থাকে তবে বড় মানটি আমরা ধরব অ্যানোড। যদি দুটি বিজারণ বিভবের মান দেয়া থাকে তবে ছোট মানটিকে ধরব অ্যানোড। 1 নাম্বার হচ্ছে যদি দুটি জারণ বিভবের মান দেয়া থাকে তবে বড় মানটিকে ধরব অ্যানোড। 2 নাম্বার নিয়ম হচ্ছে যদি দুটি বিজারণ বিভবের মান দেয়া থাকে তাহলে ছোট মানটাকে আমরা ধরব অ্যানোড। ঠিক আছে, এটা 2টা নিয়ম। 3 নাম্বার নিয়ম একটা লিখবা, শুধুমাত্র পাত্র অ্যানোড, এভাবে 3 দিবা, লিখবা পাত্র অ্যানোড। অর্থাৎ আমরা যখন পাত্রের অঙ্ক করাবো তখন মানে পাত্রের অঙ্কতে পাত্র সবসময় অ্যানোড হবে, এটাতে আর কোনো সন্দেহ নাই, পাত্র সবসময় অ্যানোড। তো নিয়মগুলো তোলা হলে এবার আমরা ম্যাথে যাই। ম্যাথ প্রথমে আমরা যেটা দেখব, এটা মেবি যশোর বোর্ডের কোনো একটা অঙ্ক। এখন যাই হোক, আমার অঙ্ক মনে আছে, আমি করাইতেছি, যশোর বোর্ড হোক বা যাই হোক, যেভাবে দেই দেয়া ছিল, ওটা দেয়া আছে আর কি, আমি ছিল বলতেছি কারণ আমি তো আগে দেখছিলাম তাই। দেয়া আছে যে তোমার নিকেল 2+ নিকেল সমান সমান -0.25 ভোল্ট। তারপরে দেয়া আছে এজি প্লাস এজি, অর্থাৎ এটা সিলভার, প্লাস 0.799 ভোল্ট। তারপরে দেয়া আছে Zn 2+ Zn সমান সমান -0.76 ভোল্ট। ঠিক আছে, তো আমাদেরকে প্রথমে যেইটা গ নাম্বারে যে প্রশ্নটা করছে, বলছে যে নিকেল আর সিলভার, অর্থাৎ এই নিকেল আর সিলভার প্রথম দুইটার জারণ বিজারণ অর্ধকোষ বিক্রিয়া দেখানোর জন্য, শুধু বিক্রিয়া দেখাতে বলছে, এখানে ম্যাথ বলে না, ম্যাথ পরেরটাতে আসতেছি। তো এখানে শুধু বিক্রিয়া দেখাতে বলছে, তো আমাদেরকে অর্ধকোষ বিক্রিয়া দেখাতে বলছে। এখন এই যে স্টাইলটা আয়ন থেকে ধাতুতে গেছে, তো আয়ন থেকে যেহেতু ধাতুতে গেছে তাহলে এটা কিসের স্টাইল? আমরা একটু আগে যেটা পড়ছি যে আয়ন থেকে যদি ধাতুতে যায় এটা হচ্ছে বিজারণ বিভবের স্টাইল, অর্থাৎ ক্যাথোড, ক্যাথোডে বিজারণ হয়, ক্যাথোডে আয়ন থেকে ধাতুতে যায়, তার মানে এটা কি? এটা হচ্ছে বিজারণ, তার মানে এটা একটা বিজারণ স্টাইল। সো এই সবগুলোই বিজারণ স্টাইলে দেয়া আছে। তো বিজারণ স্টাইল যদি হয়, এখানে দুটোটাই বিজারণ স্টাইলে আছে, দুটোটাই বিজারণ স্টাইলে থাকলে আমরা একটু আগে যে নিয়মটা বলছি, দুটি বিজারণ বিভবের মান দেয়া থাকলে ছোট মানটিকে আমরা ধরবো অ্যানোড। এখানে দুটোটা বিজারণ বিভবের মান দেয়া আছে, এখানে ছোট মান কোনটা? ছোট মান এই যে -0.25, যেহেতু -0.25 ছোট মান, তার মানে এটা হচ্ছে আমাদের বিজারণ। তো এটা যদি বিজারণ হয়ে থাকে, তো বিজারণ আমরা ছোট মান যেটা দেয়া থাকবে এটাকে আমরা, যেহেতু আয়ন থেকে ধাতু দেয়া আছে, তার মানে এটা হচ্ছে বিজারণ। তো দুইটা বিজারণ বিভবের মান দেয়া আছে, ওইটার মধ্যে সবচেয়ে ছোট মান হচ্ছে এইটা। তো এটা যেহেতু ছোট মান, এটাকে আমরা ধরবো কি? অ্যানোড, সূত্র অনুসারে অর্থাৎ নিয়ম অনুসারে। তো এটাকে যদি আমরা অ্যানোড ধরি, অ্যানোড ধরলে আমরা প্রথমে লিখব অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, অ্যানোড অর্ধকোষ, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। তাহলে কি হবে?
অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়াতে আমরা যেটা বলছিলাম যে অ্যানোডে হবে সবসময় জারণ। যদি জারণ হয় তাহলে হবে কি ধাতু থেকে আয়ন। এখানে যেহেতু অ্যানোড আমরা ধইরা ফেলছি, অ্যানোড ধইরা ফেললে তো আমাদেরকে অ্যানোডের স্টাইলে লিখতে হবে। তাহলে হবে নিকেল, নিকেল ছাড়ে হচ্ছে দুইটা ইলেকট্রন ছাড়া আমাদের হয় নিকেল 2+। যেহেতু অ্যানোড ধরছি তার মানে জারণ হবে, জারণ হলে আমরা জারণ স্টাইলে লিখব, তখন এই স্টাইলটা হয়ে যাবে জারণ, নিকেল 2+। ঠিক আছে, কনফিউশন লাগানো যাবে না। তড়িৎ রসায়নের ক্লাসটা একটু লেন্দি হবে কারণ এখানে প্যাচ আছে, বুঝাইতে হবে, ধৈর্য ধরে দেখতে হবে। এখানে আবার বলতেছি দুইটা বিজারণ বিভবের মান দেয়া আছে। তো দুইটা বিজারণ বিভবের মান দেয়া থাকলে আমরা যেটার মান ছোট, দুইটি বিজারণ বিভবের মান দেয়া থাকলে যেটার মান ছোট ওইটা হবে অ্যানোড। জারণ বিভবের মান দেয়া থাকলে যেটার মান বড় ওইটা হবে অ্যানোড। এখানে বিজারণ বিভব, এটার মান ছোট, এটা হবে অ্যানোড, তার মানে এটা আমরা অ্যানোডে লিখব। তো অ্যানোডে যদি লিখি, আমরা বলছি যে অ্যানোডে সবসময় জারণ হবে, এটা চিরন্তন সত্য। তো অ্যানোডে যদি জারণ হয় তাহলে আমাদেরকে জারণের স্টাইলে লিখতে হবে নিকেলেরটা। তো নিকেল আমাদের জারণ হইলে নিকেল দুইটা ইলেকট্রন ছাড়ে, জারণ মানে ছাড়ুন, দুইটা ইলেকট্রন ছাড়ে, আর নিকেল 2+, স্টাইল হবে এইটা। তো ক্যাথোডে কি লিখব? ক্যাথোড মানে তো বিজারণী, ক্যাথোড অর্ধকোষ যা আছে তা। ক্যাথোড অর্ধকোষে লিখব Ag+। ক্যাথোডে অর্ধকোষে বিজারণ হলে কিন্তু আমরা জানি আয়ন থেকে ধাতুতে যায়, এটা মনে রাখতে হবে তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে, নট বিশ্লেষণ। বিশ্লেষণ এটা বিশ্লেষণের হিসাব, বিশ্লেষণের দুটোটাই আয়ন থেকে ধাতুতে গেছে, কিন্তু তড়িৎ রাসায়নিক কোষে আমরা অ্যানোডে যখন জারণ ঘটাবো তখন যাবে ধাতু থেকে আয়নে, ক্যাথোডে যখন বিজারণ ঘটাবো তখন যাবে আয়ন থেকে ধাতুতে। তো Ag+, তাহলে এটারে ধাতুতে নিতে হলে মাইনাস দিতে হবে একটা ইলেকট্রন, তাহলে এটা হবে Ag। কিন্তু এখানে দুইটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, ঠিক আছে, এটা তো আর হয় না, তাইলে এখানে 2 দিতে হবে, কারণ আমাদেরকে কিন্তু পরে যোগ করতে হবে, যোগ করার সময় কিন্তু একটা ইলেকট্রন থাইকা গেলে প্রবলেম হবে। তো এখানে 2 দিব, এখানে 2 দিব, এখানে 2 দিব, শেষ। স্টাইলটা লেখা দিতে হবে Ag+ থেকে কি হলো Ag। তো এবার মোট বিক্রিয়া যদি আমরা লিখি, মোট বিক্রিয়া হবে, এই ইলেকট্রন তো দুইটা বাদে, এটা তো সরি প্লাস, একটা ইলেকট্রন প্লাস হয়েছিল। মোট বিক্রিয়া যদি আমরা লিখি, এটা +2 -2 বাদ, নিকেল +2 Ag+ সমান সমান নিকেল 2+ +2 Ag, এভাবে লেখা দিতে হবে। তো এটাই ছিল আমাদের গ নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, তো আমরা এখন যাব গহ নাম্বার। গহ নাম্বারে কি বলছে? গহ নাম্বারে বলছে যে অর্ধকোষ বিক্রিয়া দেখাইতে হবে, তবে এবার দেখাতে হবে কোনটার মধ্যে, এবার দেখাতে হবে জিঙ্ক আর সিলভারের মধ্যে। এতক্ষণ দেখছিলাম নিকেল আর সিলভারের মধ্যে, এখন দেখাতে হবে জিঙ্ক আর সিলভারের মধ্যে। এই যে জিঙ্ক আর সিলভার, জিঙ্ক আর সিলভারের মধ্যে যদি আমরা দেখাই, এই যে জিঙ্ক আর সিলভার, এটার মধ্যে বলছে ইএমএফ নির্ণয় করো, অর্থাৎ আমরা যেটা শিখছি যে ইনট সেলের মানটা, ইএমএফ নির্ণয় করার জন্য। তো এখানে মানটা যেভাবে দেয়া আছে যে Zn2+ থেকে Zn সমান সমান -0.76, আর নিকেল 2+ থেকে নিকেলের মানটা কত জানি আসছিল, -0.25 তো থাকার কথা, না 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 দেখতে হবে আবার কি জানি আসছিল। আচ্ছা, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক -0.76, নিকেল 2+ থেকে নিকেল -0.25, ঠিকই তো আসছিল, কাটলাম কেন। জিঙ্ক 2+ থেকে জিঙ্ক -0.76, নিকেল 2+ থেকে নিকেল -0.25। তো
আগের মতোই অর্ধকোষ বিক্রিয়া পর্যন্ত কিন্তু সেম থাকবে ব্যাপারটা, আমরা গ নাম্বারে যেভাবেই করছি। দুটোটা বিজারণ স্টাইল, তো দুইটা বিজারণ বিভবের মান দেওয়া থাকলে যেটার মান ছোট ওইটারে ধরবো আমরা অ্যানোড। এখন এখানে কোনটার মান ছোট? অবশ্যই -0.76, কারণ মাইনাসের মান যেটা বড় ওইটাই আমরা ছোট ধরবো। এখানে 0.25, এখানে 0.76 মাইনাসের, কারণ মাইনাসের 0.76 অবশ্যই ছোট, তার মানে এটা হবে আমাদের অ্যানোড। তো আমরা লিখবো অ্যানোড অর্ধবিক্রিয়া, অ্যানোড অর্ধবিক্রিয়া লিখে নিও। অ্যানোড অর্ধবিক্রিয়া যেহেতু জারণে হবে ছাড়ন, তখন আমরা লিখে ফেলবো Zn মাইনাস হয় দুইটি ইলেকট্রন সমান সমান হয় Zn2+। ঠিক আছে, স্টাইল হচ্ছে এখন উল্টাই যাবে, Zn থেকে Zn2+। এটার মানও এখন লিখতে হবে, যেহেতু ম্যাথ করতে বলছে মান লিখতে হবে। এখন মান এখানে -0.76 দেয়া আছে, কিন্তু এখানে তো ব্যাপারটা এখানে বিজারণ ছিল, এখানে জারণ হয়েছে, তখন মাইনাস হয়ে যাবে +0.76। তাহলে ক্যাথোডে কি হবে? যা আছে তা, ক্যাথোড অর্ধকোষ নিকেল 2+ প্লাস দুইটা ইলেকট্রন সমান সমান নিকেল, স্টাইল লিখা দিব নিকেল 2+ থেকে এই বিজারণের স্টাইল নিকেল সমান সমান -0.25। ঠিক আছে, -0.25 যেহেতু হয়েছে, এখন আমাদের কি জানি সূত্র, ই নট সেল সমান সমান ই নট অক্সিডেশন প্লাস ই নট রিডাকশন। কারণ অক্সিডেশনের মান আমরা জানি 0.76 প্লাস, আর রিডাকশনের মান জানি -0.25। এখন প্লাসে মাইনাসে হয়ে যাবে -0.25, থাকে হচ্ছে 0.51 ভোল্ট। এটাই হচ্ছে ই নট সেলের মান। এখন এই অঙ্কটা দিয়ে আমি 3 নাম্বার নিয়মের অঙ্কটা বুঝাই দিতেছি। তোমাকে যদি বলতো যে জিঙ্ক আর নিকেল এই দুইটার যে অর্ধকোষ বিক্রিয়াগুলো হবে, হওয়ার পর আমরা এই এই বিক্রিয়াটাকে জিঙ্ক পাত্রে রাখতে পারবো কি না। জিঙ্ক পাত্রের কথা বলবে, কারণ জিঙ্কে তো এখানে অ্যানোড হবে, আমরা সবসময় বলছি পাত্র অ্যানোড, আর এখানে প্রমাণও আছে, এখানে জিঙ্কের বিজারণ বিভবের মান জিঙ্কে এখানে ছোট আছে, তো পাত্র কি হবে? সবসময় অ্যানোড। এখন তোমাকে এভাবে বলবে যে এই বিক্রিয়াটা পাত্রে রাখা যাবে কিনা, তো পাত্রে রাখা যাবে কিনা তোমার মাথায় ঘুরবে যে মানে পাত্র কোন পাত্র কি বললো। কারণ আমরা তো বলছি যে দুইটা বিজারণ বিভবের মধ্যে যেটার মান ছোট ওইটা হবে অ্যানোড। এখন অ্যানোড হচ্ছে জিঙ্ক, তো আমরা জানি পাত্র সবসময় অ্যানোড, তার মানে পাত্র কোনটা হবে? জিঙ্কের পাত্র। তো তোমাদেরকে যদি বলে যে জিঙ্ক পাত্রে রাখা যাবে কিনা, আমরা সেম এতটুকু পর্যন্ত এইভাবে অঙ্কটা করব, করার পরে এখানে 0.51। এখন আমরা কিভাবে বুঝবো যে জিঙ্ক পাত্রে রাখা যাবে নাকি না? এইখানে যে মানটা হয়েছে এই মানটা কি পজিটিভ হয়েছে না? যদি পজিটিভ হয় আমরা জাস্ট একটা বাংলা লেখা লিখবো 2 লাইনে, যেহেতু ই নট সেলের মান ধনাত্মক, তার মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে। স্বতঃস্ফূর্তভাবে হওয়ার কারণে এই বিক্রিয়াটাকে পাত্রে রাখা যাবে না। ধনাত্মক হইলে পাত্রে রাখা যাবে না, ধনাত্মক হইলে বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত হইলে এটা পাত্রে রাখা যাবে না। তোমরা লেখা নিও, জিনিসটা লেখা নিও, এটা লিখতে হবে, এটার জন্য 1 নাম্বার। যেহেতু ধনাত্মক তার মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে, তার মানে পাত্রে রাখা যাবে না। যদি ঋণাত্মক হইতো, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হইতো না, তার মানে এটা পাত্রে রাখা যাইতো, পাত্রের ক্ষয় হইতো না। ঠিক আছে, এটাই ছিল অর্ধকোষের মধ্যে যে টাইপগুলা, এই টাইপগুলা। 3 নাম্বার নিয়মের পরে এখন আরেকটা নিয়ম আসবে 4 নাম্বার, এবং এটাই আমাদের তড়িৎ রসায়নের ইনশাল্লাহ লাস্ট নাম্বারটা হবে। এরপরে আশা করি এতটুকু পড়ানোর পর আমার মনে হয় না আর কোনো ধরনের কনফিউশন থাকবে। ও মাই গড, আচ্ছা সরি।
4 নাম্বার নিয়ম, যদি দুটি অর্ধকোষের ঘনমাত্রা দেয়া থাকে তবে নার্নস্টের সমীকরণ ব্যবহার করতে হবে। নার্নস্টের সমীকরণ অর্থাৎ নার্নস্ট, উচ্চারণটা নার্নস্ট হয় আর কি, লিখতেছি তবু আমি এটা লেখা দরকার। যদি দুটি বিজারণ বিভবের মান দেয়া থাকে, তবে নার্নস্টের সমীকরণ ইউজ করতে হবে। তো নার্নস্টের সমীকরণটা কি? নার্নস্টের সমীকরণ হচ্ছে ই সেল। আচ্ছা যাই হোক, একটা কথা সবসময় বলে আবার বলতেছি, লেখা না বুঝলে একটু রিওয়াইন্ড করে দেখে নিও, কারণ আমার তো লিখতে একটু প্রবলেম হয়, এক হাতে তো ক্যামেরা, তাই লেখাগুলো একটু আজে বাজে হয়। ই সেল সমান সমান ই নট সেল মাইনাস RT বাই NF লন উৎপাদের ঘনমাত্রা টু দি পাওয়ার x আর বিক্রিয়কের ঘনমাত্রা টু দি পাওয়ার y। এখন কোনটা কি এটা আমরা একটু দেখি। ই সেল মানে তো নার্নস্টের সমীকরণ, মানে এখানে ঘনমাত্রা দেয়া থাকলে কিভাবে আমরা শক্তি নির্ণয় করব ওইটা। তো ইনট সেল তো আমরা দেখলাম, ইনট সেল কি মানে অক্সিডেশন, ই অক্সিডেশন আর ই রিডাকশনের যোগফল। আর তো আমরা নর্মালি জানি এটা একটা সমানুপাতিক ধ্রুবক 8.314, এটার মান জুল পার মোল পার কেলভিন, এটা আমরা মুখস্থ, এটা আমরা জানি। তারপরে এন, এখানে এন কি? সমতাকৃত ইলেকট্রন সংখ্যা। কি তারে করস? সমতাকৃত ইলেকট্রন সংখ্যা রাখ। আচ্ছা, এখানে এন মানে হচ্ছে সমতাকৃত ইলেকট্রন সংখ্যা। ওইখানে যে এন পড়াইছিলাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ক্ষেত্রে এন এর মান হবে চার্ট সংখ্যা বা যোজনী সংখ্যা। এখানে এন মানে হচ্ছে সমতাকৃত ইলেকট্রন সংখ্যা। প্যাচ লাগানো যাবে না, এগুলো মনে রাখতে হবে। তড়িৎ রসায়নে প্যাচ আছে, কিন্তু বুঝতে পারলে তড়িৎ রসায়ন অনেক সোজা। এন মানে সমতাকৃত ইলেকট্রন সংখ্যা, ম্যাথ করাইলেও বোঝানো যাবে। এফ হচ্ছে 96,500 কুলম্ব। শপথ করাটা আসলে খুবই দরকার ছিল। আমি এই কয়েকটা ক্লাস নেওয়ার পরে থেকে আমি জীবনেও কোনো স্যারের ক্লাসে ভুলেও কোনো কথা বলি নাই, কারণ স্যাররা 50টি স্টুডেন্টের সামনে কত জোরে চিল্লানো লাগে, আর আমি একটা মাইকের সামনে এভাবে কথা কই আমার জান বের হয়ে যেতেছে। আর আমার জীবনে সবচেয়ে লম্বা ক্লাস মনে হয় এটাই হইতেছে, তড়িৎ রসায়নের ক্লাস। জীবনের বলতে জীবনের যখন থেকে শুরু করছি আর কি। যাই হোক, তো উৎপাদ কোনটা হবে? উৎপাদ হবে এভাবে নর্মালি আমরা যেটা বুঝি, উৎপাদ বাম দিকেরগুলো উৎপাদ হয়, ডান দিকেরগুলো বিক্রিয় হয়। এখানেও সেম জিনিসই, তবুও একটু স্পেসিফাই করার জন্য যেভাবে আমরা চিনি, যার জারণ ঘটে সেটা হচ্ছে উৎপাদ, এবং তার ঘনমাত্রা ইউজ করা হবে। যার জারণ ঘটে তার ঘনমাত্রা ইউজ করতে হবে, তার ঘনমাত্রা। আর বিক্রিয়ক কি? উল্টাটা, যার বিজারণ ঘটে তার ঘনমাত্রা। ঠিক আছে, যার বিজারণ ঘটে তার ঘনমাত্রা ইউজ করতে হবে। উৎপাদের জারণ আর বিক্রিয়কের বিজারণ। যাই হোক, এখন আমরা এইভাবে মনে রাখবো কিন্তু এখন, কারণ বিক্রিয়াতে যে হালকা পাতলা প্যাচ লাগতে পারে। উৎপাদ হচ্ছে যার জারণ ঘটে তার ঘনমাত্রা, বিক্রিয়ক হচ্ছে যার বিজারণ ঘটে তার ঘনমাত্রা। এক্স কি? এক্স হচ্ছে উৎপাদের মূল সংখ্যা, এই উৎপাদ তার মূল সংখ্যা। তাহলে ওয়াই কি? বিক্রিয়কের মূল সংখ্যা। নর্মালি যেটা হবে না লেখি, এটা তো বোঝাই যায়, বিক্রিয়কের মূল সংখ্যা। এটাই ছিল নার্নস্টের সমীকরণ। তো এটা দিয়ে আমরা এখন একটা ম্যাথ দেখাবো, দেখালে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাওয়া যাবে।
তো একটা প্রশ্ন আমরা দেখি, দেয়া আছে Fe2+ Fe সমান সমান -0.44 ভোল্ট, Cu2+ Cu সমান সমান 0.34 ভোল্ট। তো বলছে যে শক্তি নির্ণয় করার জন্য, শক্তি যে নির্ণয় করতে বলছে, এখন আমরা যেহেতু নানস্টের সমীকরণ শিখছি, তার মানে এখানে শক্তিটা ওইভাবেই নির্ণয় করতে হবে, কারণ এইখানে দুইটার ঘনমাত্রা দিয়ে দিছে উদ্দীপকে। উদ্দীপকে যে ঘনমাত্রা দিছে, ঘনমাত্রা কি দিছে? ঘনমাত্রা দিছে হচ্ছে ওইটার ক্ষেত্রে, কোনটার ক্ষেত্রে যে দিল, আচ্ছা Fe2+ এর ক্ষেত্রে ঘনমাত্রা দিছে 1 মোল, Cu2+ এর ক্ষেত্রে ঘনমাত্রা দিছে 2 মোল। এখন আমরা প্রথমে তো অর্ধকোষ বিক্রিয়া করতেই হবে, কারণ অর্ধকোষ বিক্রিয়া না করলে তো আমরা E0 সেলের মান পাবো না। E0 সেলের মান পাইলে না আমরা নার্নস্টের সমীকরণ E সেলের মানটা বের করতে পারবো। তো অর্ধকোষ যে করব, অর্ধকোষ কীভাবে করব? এখানে দুইটা বিজারণ বিভবের মান দেওয়া আছে, কারণ এটা স্টাইল বিজারণ বিভবের, কারণ আয়ন থেকে ধাতুতে গেছে, তার মানে এটা বিজারণের স্টাইল। সবগুলো বিজারণ দিয়ে করাইতেছি, তার মানে কিন্তু জারণ দিয়ে যে আসবে না এমন না, জারণ দিয়েও আসতে পারে। দুটোটাই যদি বিজারণ হয়, তার মানে যেটার মান ছোট ওইটা হবে অ্যানোড, মান ছোট এটার, এটা মাইনাসের মান। তো এটা যদি অ্যানোড হয়, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া যদি হয়, আমরা জানি যে অ্যানোডের মধ্যে ধাতু থেকে আয়ন হয়, Fe দুইটা ইলেকট্রন ছাড়বে, হয়ে যাবে Fe2+, স্টাইল আমরা দিয়ে দিব Fe হতে Fe2+, ঠিক আছে। এখন Fe হতে Fe2+ হওয়ার কারণে এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস 0.44। তারপরে ক্যাথোড, ক্যাথোড অর্ধকোষ কি হবে? Cu2+, 2+এ দুইটা ইলেকট্রন যুক্ত হবে, Cu2+এ দুইটা ইলেকট্রন যুক্ত হবে, তাহলে হবে কপার, স্টাইল দিয়ে দিব Cu2+, Cu যা আছে তা 0.34, ঠিক আছে। এখন অর্ধকোষ তো হইল, তাইলে যেটা করতে হবে আমাদেরকে, যদি শুধু বিক্রিয়া বলতো তাইলে আমাদেরকে কিন্তু এখানে ওই যে মোটটাও দেখাইতে হইতো, ঠিক আছে। বিক্রিয়া যেহেতু বলো নাই, মোট না দেখালে হবে, আর দেখাই দিলে বেটার, ইচ্ছা। মোট দেখানো তো কোনো ব্যাপার না, ইলেকট্রন ইলেকট্রন বাদ, এই দুইটা যুগ মাঝখানে সমান। তাহলে E0 সেল সমান সমান কি? E0 অক্সিডেশন প্লাস E0 রিডাকশন। অক্সিডেশনের মান 0.44, রিডাকশনের মান 0.34, তাহলে আমাদের আসছে হচ্ছে 0.78, 0.78 আসছে। তো আমাদেরকে বলছে যেহেতু ঘনমাত্রা দেওয়া আছে, নার্নস্টের সমীকরণ ব্যবহার করতে হবে। তো নার্নস্টের সমীকরণ কি? ই সেল সমান সমান E0 সেল মাইনাস RT/NF লন বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা ছিল না, আচ্ছা বিক্রিয়ক না, সরি, উৎপাদ টু দি পাওয়ার x, আর হচ্ছে বিক্রিয়ক টু দি পাওয়ার y। x কি? ওই যে উৎপাদের মূল সংখ্যা, বিক্রিয়ক হচ্ছে বিক্রিয়কের মূল সংখ্যা। তো E0 সেলের মান আমরা বের করলাম, আর এর মান 8.31, টি এর মান 298 কেলভিন দেয়া আছে, টি ইকুয়াল টু হবে 298, 298 কেলভিন। এন হচ্ছে সমতাকৃত ইলেকট্রন, এখানে সমতাকৃত ইলেকট্রন কি? 2, এই যে সমতাকৃত ইলেকট্রন 2, তাহলে এখানে এন হবে 2। এফ হচ্ছে 96,500 লন উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে 2 মোলার, 1/2। আর এক্স দেয়া আছে, এখানে কিন্তু কোনো মূল সংখ্যা নাই। উৎপাদ মানে কি? উৎপাদ হচ্ছে যার জারণ ঘটে, এফ এর জারণ ঘটে, কোনো মূল সংখ্যা নাই এফ এর। তারপরে বিক্রিয়ক মানে যার বিজারণ ঘটে, কপারের বিজারণ ঘটে, তার মানে এখানে কোনো মূল সংখ্যা নাই। তো এখানে 1 1 দিলে যায়, না দিলে এই, ঠিক আছে। এটা থেকে ক্যালকুলেশন করার পর যা আসে
0.79235 এমন একটা কিছু আসবে ক্যালকুলেশন করার পর। আর এটাই ছিল আমাদের নালস্টের সমীকরণ। আর তড়িৎ রসায়নে এগুলা পড়ার পর ইনশাল্লাহ আর কিছু ল্যাকিং থাকে না, ঠিক আছে? এগুলা পড়লে আশা করি না, প্রায় বাকিটা তো আল্লাহর উপরে, তবুও আশা করি যে মোটামুটি একটা সিচুয়েশন হবে কমন পড়ার মতো, কারণ আগাগোড়া তো সব কিছুই পড়ানো হয়েছে, মাঝখান দিয়ে আর কিছু বাদ দেওয়া হয় নাই। তো এটাই ছিল আমার সবচেয়ে লম্বা একটা ক্লাস, যেহেতু তড়িৎ রসায়ন বলছিলাম একটু লেন্দি ক্লাস হবে। সো এখন ঠিক আছে, আপলোড দিয়ে দিবি একটু পরে। আল্লাহ হাফিজ।